আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক বাংলা, বালিজুরি এস.এম. ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলা ভাষার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় সমাস নিয়ে আলোচনা করব। সমাস শব্দটি গঠিত হয়েছে মূলত অস ধাতু থেকে। অস ধাতুর পূর্বে সম উপসর্গ এবং পরে অপ্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে সমাস। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ বা একপদীকরণ। অর্থাৎ বাংলা ব্যাকরণের যে প্রক্রিয়ায়, যে নিয়মে বা যে বিধিমতো দুই বা তার অধিক অর্থ সম্পর্কযুক্ত পদ মিলিত হয়ে এক পদে পরিণত হয় তাকে সমাস বলে। আমি আবার বলছি, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদ এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। আর এ কারণেই সমাসের অর্থ একপদীকরণ। যেমন আমরা দেখব বউ পরিবেশিত ভাত সমান বউ ভাত। এখানে বউ একটি পদ, পরিবেশিত একটি পদ এবং ভাত একটি পদ, এই তিনটি পদ মিলে এক পদ বউ ভাতে পরিণত হয়েছে। ব্যাকরণের নতুন শব্দ গঠনের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। এখন আমরা জানব সমাসের উদ্দেশ্য বা কাজ। বাংলা ব্যাকরণে সমাস রয়েছে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ নিয়ে। বাংলা ভাষার নতুন শব্দ গঠনের ব্যাকরণিক যে প্রক্রিয়াগুলি রয়েছে তার মধ্যে সমাস একটি। এছাড়া যেমন রয়েছে সন্ধি, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, তেমনি সমাস অন্যতম একটি শব্দ গঠন প্রক্রিয়া। অর্থাৎ সমাস বাংলা ভাষার নতুন শব্দ গঠন করে, এর সাথে আরও যে কাজ করে তা হচ্ছে ভাষাকে সংক্ষিপ্ত করে এবং ভাষাকে মাধুর্যময় করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাসের অর্থ জানলাম, সমাস শব্দের গঠন জানলাম এবং সমাসের উদ্দেশ্য সম্পর্কে জানলাম। সমাসের বিভিন্ন বিষয় দিক জানার জন্য সমাসের কিছু উপাদান উপকরণ রয়েছে। সমাস জানতে হলে এই উপাদানগুলি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ এই উপাদান বা উপকরণগুলি যদি আমরা না জানি, এদের সম্পর্কে ধারণা যদি না থাকে, তাহলে সমাস সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত কঠিন এবং অসম্ভব হয়ে যেতে পারে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাসের সেই উপকরণগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। সমাস জানার জন্য সর্বপ্রথম যে জিনিসটি জানতে হয় তা হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য সমাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এখন ব্যাস বাক্য কি? যে পদসমষ্টি বাক্য বা বাক্যাংশ সমাস নিষ্পন্ন করে, সেই বাক্যাংশ বা বাক্য বা পদসমষ্টিকেই মূলত ব্যাস বাক্য বলা হয়। যেমন
এখানে আমরা দেখতে পাচ্ছি বউ পরিবেশিত ভাত সমান হয়েছে, মিলে হয়েছে বউ ভাত। এখানে এই পদগুলি বউ, পরিবেশিত এবং ভাত, এখানে তিনটি পদ রয়েছে। এই তিনটি পদ মিলে একটি পদে পরিণত হয়েছে। এই যে তিনটি পদ, এই তিনটি পদ একত্রে, বা এটাকে আমরা যদি বাক্য বলি বা বাক্যাংশ বলি, তাহলে এই বাক্য বা বাক্যাংশ বা পদসমষ্টি মূলত ব্যাস বাক্য। অর্থাৎ বউ পরিবেশিত ভাত, এই অংশটুকু হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাস বাক্যের আরও দুইটি নাম রয়েছে, যেমন একটি বিগ্রহ বাক্য, আরেকটি নাম সমাস বাক্য। বউ পরিবেশিত ভাত সমাস প্রক্রিয়ায় এই অংশটুকুকে বলা হয় ব্যাস বাক্য, অথবা বিগ্রহ বাক্য, অথবা সমাস বাক্য। অর্থাৎ ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলা হয়। তবে এই বাক্যটি ব্যাস বাক্য নামে সমধিক পরিচিত। এরপর সমাস প্রক্রিয়ায় দ্বিতীয় যে জিনিসটি আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, জরুরি, সেটি হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। সমস্ত পদ হচ্ছে ব্যাস বাক্য সমাস নিষ্পন্ন করে যে পদটি গঠন করে। অর্থাৎ এখানে ব্যাস বাক্য বউ পরিবেশিত ভাত, এই বউ পরিবেশিত ভাত ব্যাস বাক্যটি সমাস নিষ্পন্ন করে গঠন করেছে বউ ভাত। এখানে বউ ভাত হচ্ছে সমস্ত পদ, এই অংশটুকু সমস্ত পদ। আমরা বলতে পারি সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি বউ পরিবেশিত ভাত সমান বউ ভাত, এই বউ ভাত পদ বা শব্দটি হচ্ছে সমস্ত পদ। এরপরে আমরা যেটা জানব তার নাম সমসমান পদ। তৃতীয় যে জিনিসটি সমসমান পদ, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদই এক একটি সমসমান পদ। যেমন এখানে বউ পরিবেশিত এবং ভাত তিনটি পদ রয়েছে, তার মানে এখানে তিনটি সমসমান পদ রয়েছে। অর্থাৎ এখানে বউ একটি সমসমান পদ, পরিবেশিত একটি সমসমান পদ এবং ভাত একটি সমসমান পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি সমসমান পদগুলি। আমরা জানলাম ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি পদই এক একটি সমসমান পদ। এখানে বউ একটি সমসমান পদ, পরিবেশিত একটি সমসমান পদ এবং ভাত একটি সমসমান পদ। এরপরে রয়েছে সমাস প্রক্রিয়ার চতুর্থ নম্বর যে উপাদান বা উপকরণটি রয়েছে তার নাম, একটি হচ্ছে পূর্বপদ এবং আরেকটি রয়েছে পরপদ। প্রথমটি
পূর্বপদ, পরেরটি পরপদ। পূর্বপদ কাকে বলে? ব্যাসবাক্যস্থিত প্রথম সমসমান পদটিকে বলা হয় পূর্বপদ। ব্যাসবাক্যের প্রথম সমসমান পদটিকে বলা হয় পূর্বপদ। এখানে যে সমসমান পদগুলি রয়েছে, প্রথমটি রয়েছে বউ, দ্বিতীয়টি পরিবেশিত এবং তৃতীয়টি ভাত। তার মানে এখানে প্রথম সমসমান পদ বউ হচ্ছে প্রথম সমসমান পদ, আর এই প্রথম সমসমান পদই হচ্ছে পূর্বপদ। এবং ব্যাসবাক্যস্থিত শেষ সমসমান পদ হচ্ছে পরপদ। অর্থাৎ ব্যাসবাক্যের প্রথম সমসমান পদকে বলা হয় পূর্বপদ, ব্যাসবাক্যের শেষ সমসমান পদকে বলা হয় পরপদ। পরপদকে উত্তরপদও বলা হয়। অর্থাৎ পরপদ বা উত্তরপদ, আমরা হয়তো জেনে থাকব যে উত্তর শব্দের অর্থ পর। এখানে আমরা দেখছি ভাত এই ব্যাসবাক্যটির শেষ সমসমান পদ। বউ পরিবেশিত ভাত, এখানে ভাত এই ব্যাসবাক্যটির শেষ সমসমান পদ, আর শেষ সমসমান পদটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাস প্রক্রিয়ার বিভিন্ন উপকরণ সম্পর্কে জানলাম। এবার আমরা জানব সমাসের প্রকার সম্পর্কে। তবে তার আগে আমি বলে নেই যে সমাস প্রক্রিয়ায় এই যে উপাদান উপকরণগুলি রয়েছে, ব্যাসবাক্য, সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, এবং এই প্রেক্ষিতে আরও কিছু উপাদান আসবে, তা আমরা বিভিন্ন সময় জেনে নেব। তবে এই জিনিসগুলি কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ এই জিনিসগুলি যদি না জানা হয় তাহলে সমাস সম্পর্কে সম্যক ধারণা পাওয়া আদৌ সম্ভব হবে বলে আমি মনে করি না। কারণ আমরা যে সমাসগুলি পড়ব, সাধারণভাবে সমাস 6 প্রকার, যেমন দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। এই যে সমাসগুলি, এই সমাসগুলির সংজ্ঞার মধ্যে এই জিনিসগুলি অর্থাৎ ব্যাসবাক্য, সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, এই জিনিসগুলি আসবে। এখন আমরা যদি এই জিনিসগুলি আমরা না জানি তাহলে আমরা সংজ্ঞা বুঝতে পারবো না, আর সংজ্ঞা বুঝতে না পারলে সেই সমাস সম্পর্কে আমাদের ধারণা আসা আদৌ সম্ভব হবে বলে আমি মনে করি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এই উপকরণ উপাদানগুলি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, এবং আমি আশা করব আপনাদের সকলের মধ্যে এই ধারণা আসবে এবং ধারণা আপনারা সংগ্রহ করবেন। আমি এখন সমাসের প্রকার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হয়তো নিচের ক্লাসগুলিতে সমাস সম্পর্কে কিছু ধারণা পেয়ে এসেছি, এবং সেক্ষেত্রে আমরা সমাসকে 6 প্রকার জেনে এসেছি বা 6 প্রকার আলোচনা করে এসেছি। এই 6 প্রকারের মধ্যে রয়েছে প্রথম দ্বন্দ্ব সমাস, দ্বিতীয় দ্বিগু সমাস, তৃতীয় কর্মধারয় সমাস, চতুর্থ তৎপুরুষ সমাস, পঞ্চম
অব্যয়ীভাব সমাস এবং ষষ্ঠ 6 নম্বর বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে সমাসের এই যে প্রকার দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস, এই প্রকারটা আমরা ইতিমধ্যেই হয়তো জেনে এসেছি। তবে আমরা এখন এই সমাসের প্রকার সম্পর্কে একটু জানার চেষ্টা করব যে কারো কারো মতে, অর্থাৎ কোনো বৈয়াকরণিক সমাসের এই প্রকারকে মানেননি। অর্থাৎ কারো কারো মতে সমাস 5 প্রকার। কিভাবে? কারো কারো মতে দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। যেমন আমি এ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা স্মরণ করতে পারি। তিনি তার বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে কর্মধারয় সমাসের মধ্যে দ্বিগু সমাসকে গণ্য করে কর্মধারয় সমাস 5 প্রকার দেখিয়েছেন। আমরা সাধারণভাবে কর্মধারয় সমাসকে 4 প্রকার বলে জানি। যেমন প্রথমত, অর্থাৎ 1 নম্বর মধ্যপদলোপী কর্মধারয়, খ উপমান কর্মধারয়, গ উপমিত কর্মধারয় এবং ঘ রূপক কর্মধারয় বলে জানি। অর্থাৎ আমরা কর্মধারয়ের প্রকার আমরা জানি 1 মানে ক মধ্যপদলোপী কর্মধারয়, খ উপমান কর্মধারয়, গ উপমিত কর্মধারয় এবং ঘ রূপক কর্মধারয়। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের একটি প্রকার করে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। তার মতে কর্মধারয় সমাস 5 প্রকার। ক মধ্যপদলোপী কর্মধারয়, খ উপমান কর্মধারয়, গ উপমিত কর্মধারয়, ঘ রূপক কর্মধারয় এবং ও নম্বরে তিনি দেখিয়েছেন দ্বিগু। ও নম্বরে দেখিয়েছেন তিনি দ্বিগু, অর্থাৎ কর্মধারয় সমাস তার মতে 5 প্রকার। সেই সূত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিগু সমাস যদি কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে আমাদের একটি সমাস কমে গিয়ে সমাসের প্রকার দাঁড়ায় 5টি। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি, দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হওয়ায় আমাদের সমাসের প্রকার দাঁড়ালো 5 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস,
অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। এ গেল একটি মতভেদ। আমি আরেকটি মতভেদের কথা বলবো। তার মানে কারো কারো মতে সমাস 4 প্রকার, কারো কারো মতে সমাস 4 প্রকার। তাদের মতে দ্বিগু তো বটেই, কর্মধারয় সমাসও স্বাধীন সমাস নয়। তাদের মতে কর্মধারয় সমাসটিও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ দ্বিতীয় মতে যারা আছেন তারা কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত মনে করেন। তার মানে দ্বিগু গেল কর্মধারয়ের মধ্যে, আবার কর্মধারয় গেল তৎপুরুষের মধ্যে, যে কারণে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ মিলে একটি সমাস তথা তৎপুরুষ সমাস নামে পরিচিত। অবশ্য এই মত যারা পোষণ করেন, অর্থাৎ কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে যারা মনে করেন, তারা সমাসের এই শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ করেছেন একটু অন্যভাবে। আমরা একটু জেনে নেই যে প্রত্যেকটি সমাসের, আমরা এর আগে ব্যাস বাক্য দেখেছি, ব্যাস বাক্যের সমাস সমান পদে দেখেছি আমরা পূর্বপদ, পরপদ। হ্যাঁ, সমাসে প্রত্যেকটি সমাসের ক্ষেত্রে কোনো না কোনো পদের অর্থ প্রাধান্য থাকে, অর্থাৎ ব্যাস বাক্যস্থিত পদগুলির কোনোটার না কোনোটার অর্থ সমস্ত পদে গিয়ে প্রধান হয়। অর্থাৎ কোনো কোনো সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়, কোনো সমাসে পরপদের অর্থ প্রধান হয়, কোনো সমাসে সকল পদের অর্থ প্রধান হয়, আবার কোনো সমাসে কোনো পদেরই অর্থ প্রধান না হয়ে অন্য বা ভিন্ন কোনো অর্থ প্রধান হয়। এই যে পদের অর্থ প্রাধান্য, এই অর্থ প্রাধান্যের ভিত্তিতে মূলত এনারা সমাসের প্রকারভেদ করেছেন। অর্থাৎ তাদের মতে একটি সমাস পরপদের অর্থ প্রধান, একটি পূর্বপদের অর্থ প্রধান, একটি সকল পদের অর্থ প্রধান, আরেকটি কোনো পদের অর্থ প্রধান না হয়ে অন্য বা ভিন্ন কোনো পদের অর্থ প্রধান। যেমন অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাসের যে প্রকার, আমি সেগুলি দেখানোর চেষ্টা করছি। এক নম্বর, ব্যাস বাক্যস্থিত উভয় পদ বা সকল পদের অর্থ প্রধান। ব্যাস বাক্যস্থিত উভয় পদ তথা পূর্বপদ এবং পরপদ এছাড়া যদি বেশি পদ থাকে তাহলে সকল পদের অর্থ প্রধান। এই পর্যায়ে রয়েছে দ্বন্দ্ব সমাস। দ্বিতীয় পর্যায়ে রয়েছে পরপদের অর্থ প্রধান। এ পর্যায়ে রয়েছে 3টি। এখানে আমরা লিখেছিলাম দ্বিগু, এই দ্বিগু সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস, এই 3টি মিলে পরপদের অর্থ প্রধান এই পর্যায়ে। অর্থাৎ এখানে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ, এই 3টি সমাস দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান থাকে। তাই দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস এই 3টি
পরপদের অর্থপ্রধান পর্যায়ের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্যায়ে রয়েছে পূর্বপদের অর্থপ্রধান। পূর্বপদের অর্থপ্রধান এ পর্যায়ে রয়েছে অব্যয়ীভাব সমাস। তৃতীয় পর্যায়ে রয়েছে অব্যয়ীভাব সমাস, অর্থাৎ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থপ্রধান থাকে, যে কারণে অব্যয়ীভাব সমাসটি রয়েছে পূর্বপদের অর্থপ্রধান এই পর্যায়ে। এবং চতুর্থ, অন্য বা ভিন্ন পদের অর্থপ্রধান বা অন্য পদ বা ভিন্ন পদের অর্থপ্রধান এই পর্যায়ে রয়েছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যস্থিত কোনো পদেরই অর্থপ্রধান না হয়ে বরং অন্য বা ভিন্ন কোনো অর্থপ্রধান হয়, স্বতন্ত্র বা তৃতীয় কোনো অর্থপ্রধান হয়, যে কারণে বহুব্রীহি সমাসকে এই চতুর্থ পর্যায় তথা অন্য পদ বা ভিন্ন পদের অর্থপ্রধান এই পর্যায়ের অন্তর্ভুক্ত মনে করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাসের এই প্রকারভেদের এই মত প্রকাশ করেছেন ডক্টর এনামুল হক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাসের তিনটি প্রকারভেদ আমাদের মধ্যে যেটা সাধারণভাবে প্রচলিত আছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি সমাসকে 5 প্রকার মনে করেছেন। তার মতে দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, সে কারণে তিনি সমাসকে 5 প্রকার বলেছেন: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। তৃতীয় মতে আমরা দেখতে পেলাম ডক্টর এনামুল হক এই মত প্রকাশ করেছেন। তার মতে সমাস ব্যাসবাক্যস্থিত পদের অর্থপ্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার: 1. উভয় বা সকল পদের অর্থপ্রধান, 2. পরপদের অর্থপ্রধান, 3. পূর্বপদের অর্থপ্রধান, 4. অন্য বা ভিন্ন পদের অর্থপ্রধান। প্রথম পর্যায়ে উভয় বা সকল পদের অর্থপ্রধান এ পর্যায়ে রয়েছে দ্বন্দ্ব সমাস। পরপদের অর্থপ্রধান এ পর্যায়ে রয়েছে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস। পূর্বপদের অর্থপ্রধান এ পর্যায়ে রয়েছে অব্যয়ীভাব সমাস এবং অন্য বা ভিন্ন পদের অর্থপ্রধান এ পর্যায়ে রয়েছে বহুব্রীহি সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাসের প্রকার সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব আমাদের যে সমাসগুলি রয়েছে। যদিও আমরা সমাস সম্পর্কে ভিন্ন মত, কারো মতে 6 প্রকার, কারো মতে 4 প্রকার, কারো মতে 5 প্রকার আমরা জানলাম, তবে আমরা প্রকার সম্পর্কে যাই জানি, আমরা আলোচনায় 6 প্রকারই আলোচনা করব। আমরা পরবর্তী আলোচনায় সমাস সম্পর্কে অর্থাৎ দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি এই সমাসগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়ার জন্য আলোচনায় আসব। আমি আজকে পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আমার এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের কাছে সালাম মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।